প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের রাতের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে কি বললেন? যে কথা শুনে নেতানিয়াহু কি বলবো হার্ট অ্যাটাকের অবস্থা। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকা ইরানের ডিল চূড়ান্ত আগামী ২৪ ঘন্টা বড় সারপ্রাইজ আসছে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, হিজু বাহিনী নেতাকাকুর বাড়িতে ঢুকে অ্যাটাক করেছে এবং বেশ কজন ওপারে গেছে এমন অভিযোগও পাওয়া গেছে। আর সর্বশেষ, এই যুদ্ধে আমেরিকা, ইসরায়েল, ইরান কার লাভ হলো? চলুন আমরা একটা করে খবর দেবার চেষ্টা করছি। আপনারা শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করেন। কোনো সমস্যা আছে কিনা? সব ঠিক থাকলে আমাকে জানাবেন কমেন্টে। আর যে দর্শকরা কমেন্ট করেন যে সাউন্ড কম পাচ্ছেন, তারা মোবাইল চেঞ্জ করেন। আর কিছু করার সম্ভব না। কারণ ধরেন ৫ জন কম সাউন্ড পাচ্ছেন আর বাকিরা সাউন্ড ঠিক মতো পাচ্ছেন না। এখন আমি কি করব বলেন? আমি আসলে আর কিছু করতে পারছি না। তো আসেন ১ম যে খবরটি দিয়ে শুরু করতে চাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন নেতানিয়াহুকে। ফোন করে তিনি নেতানিয়াহুকে বললেন, "আমি ইরানের সাথে ডিল করতে যাচ্ছি। আমার ডিলের ব্যাপারে তোমার সম্মতি থাকবে আশা করি। তুমি আগ বাড়িয়ে এমন কিছু করো না যাতে এই অঞ্চলে আবার যুদ্ধ শুরু হয়, আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়।" নেতানিয়াহু বললেন, "আপনি যেই শর্তের উপর চুক্তি করতে যাচ্ছেন, এটা আমেরিকার পরাজয়ের দলিল।" ট্রাম্প বললেন, "আরো বড় ক্ষতির হাত থেকে আমেরিকাকে বাঁচাবার জন্যই আমরা ইরানের সাথে ডিল করতে যাচ্ছি। কারণ তোমার বুদ্ধিতে এই যুদ্ধে নেমে আমেরিকা কিছু পায়নি। বরং আমার রাজনীতি ইতি ঘটতে যাচ্ছে।" প্রশ্ন ১, ২ নম্বর, ট্রাম্প বলছেন যে ইরানের সাথে এই আলোচনার মাধ্যমে এ অঞ্চলে শান্তি আসবে, যুদ্ধ বন্ধ হবে। বাট তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার পাশে আমি আর দাঁড়াতে না পারি। তার মানেটা হলো ইসরায়েল যেন আর কোনো প্রকার ইরানে অ্যাটাক না করে। কারণ ইসরায়েল অ্যাটাক করলে আমেরিকা আর দাঁড়াবে না। এই বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে, "আমেরিকার আর সম্ভব হবে না তোমার পক্ষে দাঁড়িয়ে এই যুদ্ধ কন্টিনিউ করা।" এবং ট্রাম্প তার যারা মিত্র তাদেরকে এই ব্যাপারটি জানিয়ে দিয়েছেন যে তিনি ইরানের সাথে ডিল করতে যাচ্ছেন। তার ১ম বিষয়টি কিভাবে জানা গেল? ট্রাম্প একটি পোস্ট লিখে সেটি পাঠালেন শাহবাজ শরীফ, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী, তার কাছে। বললেন যে, "মিস্টার শাহবাজ, এই পোস্টটি তুমি করো।" এর আগেও এই কাজটি হয়েছে আপনারা জানেন। শাহবাজ শরীফ তার টুইটারে সেই পোস্টটি করলেন। সেই পোস্টে শাহবাজ শরীফ বললেন, "আগামী ২৪ ঘন্টার মধ্যে ইরান পাকিস্তানের পার্মানেন্ট ডিল হতে যাচ্ছে।" শাহবাজ শরীফের এই পোস্টটি সত্য কি মিথ্যা এখন আপনারা প্রমাণ করবেন বা কিভাবে, তাই তো? বা এখানে আমেরিকার সম্মতি আছে কিনা এটাও একটা প্রশ্ন উঠতে পারে। সেটির উত্তর আবার ট্রাম্প দিয়ে দিলেন। কিভাবে? শাহবাজ শরীফের এই পোস্টটি ট্রাম্প নিজেই আবার রিটুইট করলেন। অর্থাৎ আমাকে নিয়ে আমার একজন পছন্দের ব্যক্তি কিছু লিখেছে, তার ব্যাপারে আমার সম্মতি আছে, আর তাই আমি সেটিকে রিপোস্ট বা শেয়ার করলাম। বিষয়টি হলো এরকম। তো শাহবাজ শরীফের সেই পোস্ট ডোনাল্ড ট্রাম্প রিপোস্ট করেছেন। তার মানে শাহবাজ শরীফ যে ২৪ ঘন্টার অ্যালার্ম দিচ্ছেন বা বার্তা দিচ্ছেন সেটিকে সম্মতি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেলাম। তো ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গ্রহণ করতে পারেননি নেতানিয়াহু। কয়েকটি সূত্র দাবি করছে নেতানিয়াহু ভীষণ ক্ষেপে আছেন ডোনাল্ড ট্রাম্পের উপর এবং তার মিত্রকে অর্থাৎ নেতানিয়াহু তার মিত্রদেরকে জানিয়েছেন তিনি ইরানে আক্রমণ করতে চান এবং তিনি ইরানের তেল ক্ষেত্রগুলোকে টার্গেট করে এবার বড় আকারে আক্রমণ করবেন। কে? নেতানিয়াহু। এবং এতে করে যদি এই অঞ্চলে আরো দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় সেটাকে সে কন্টিনিউ করবে। কে? নেতানিয়াহু। আমেরিকা না। তিনি তার মিত্রকে বললেন
যে এই যুদ্ধে আমেরিকা হেরে গেলেও ইসরায়েল হারবে না। ইসরায়েল থাকবে লড়াইয়ের মাঠে। আর ট্রাম্প নেতানিয়া ট্রাম্প নেতানিয়াহুকে বললেন, "তুমি যদি আর কোন প্রকার মিসঅ্যাডভেঞ্চার করো, আমেরিকাকে পাশে পাবে না।" তাহলে প্রশ্ন ওঠে, এই লড়াইতে আমেরিকাবিহীন ইসরায়েল ইরানের সাথে লড়াই করতে পারবে? এই প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলছেন, "প্রয়োজনে নিউক্লিয়ার অ্যাটাক হবে।" আজ পর্যন্ত ইসরায়েল অ্যাডমিট করছে না, স্বীকার করছে না যে তার কাছে নিউক্লিয়ার আছে। পুরো পৃথিবী জানে তার কাছে নিউক্লিয়ার আছে। কিন্তু ইসরায়েল অফিসিয়ালি স্বীকার করছে না। কিন্তু সেই ভেতরের খবর বলছে ইসরায়েল প্রয়োজনে ইরানে নিউক্লিয়ারের হুমকি দিয়ে বসে আছে। প্রশ্ন হলো, যদি সত্যিকার অর্থে ইসরায়েল ইরানে অ্যাটাক করে বসে, আর ইরান যদি শক্ত পাল্টা জবাব দেয়, আমেরিকা কি চুপ থাকবে? ১। ২ নম্বর বিষয় হলো ২-২.৫ হাজার মাইল দূর থেকে ইসরায়েল তার ফাইটার জেটগুলো ইরানে আক্রমণের জন্য পাঠাবে। তাকে রিফুয়েলিং করবে কারা? অর্থাৎ এই ফাইটার জেটগুলোকে আকাশে তেল ভরে দেবে কে? আমেরিকা ছাড়া এই কাজটি তো আর কেউ করতে পারবে না। অথবা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে ইসরায়েলকে নামতে হবে। কোনো একটা ঘাঁটিতে নেমে তেল ভরে আবার ইরানে অ্যাটাক করতে হবে। আবার যাওয়ার সময় একইভাবে তেল ভরে যেতে হবে। এটা কি সম্ভব? কারণ ইসরায়েল ইরানে মূলত অ্যাটাক করে যুদ্ধ বিমান এবং ড্রোনের মাধ্যমে। আর ইরান অ্যাটাক করে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। তো ইসরায়েলকে তেল দেবে কে? রিফুয়েলিং করবে কে? তাহলে কি নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে এই বিরোধটা অন্যদিকে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। কি যাচ্ছে সেটা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার চেয়ার থেকে এবার সরাতে পারেন নেতানিয়াহু। কারণ এই কাজটি তারা ভালো করতে পারে। তারা যেমন মারতে পারে, ক্ষমতার চেয়ার থেকে সরাতে পারে। কিরকম? সাম্প্রতিক বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইম এরকম বহু গণমাধ্যমে আপনারা দেখেছেন। আরো অনেকগুলো ওয়াশিংটন পোস্ট, ব্লুমবার্গ অনেকগুলো গণমাধ্যমে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবনে, হোয়াইট হাউসে ইসরায়েল তার চিফ বসিয়ে রেখেছে। গোয়েন্দা সফটওয়্যার বসিয়ে রেখেছে। পেন্টাগন তাদের যে সামরিক সদর দপ্তর, তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাঠামোগুলো যেখান থেকে পরিচালিত হয়, সেখানে ইসরায়েল গোয়েন্দা বৃত্তই চালাতো আমেরিকার বিরুদ্ধে। এটা নিয়ে পুরো তুলকালাম ঘটে গেছে আমেরিকার ভেতরে। যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার সাথে কি বলছেন, কোন চুক্তি করছেন, কোন প্ল্যান করছেন, প্রতিটি ব্যাপার তিনি গোপন রাখতে চাইতেন তার নিজস্ব অফিসিয়ালদের সাথে। কিন্তু এগুলো প্রতি মুহূর্তে ইসরায়েল ঘরে বসে জেনে যেত, ইসরায়েলের মোসাদ জেনে যেত। কারণ সেখানে এই স্পাইস সফটওয়্যারগুলো বসানো ছিল। তার মানে ইসরায়েল আমেরিকাকে বিশ্বাস করে না এবং আমেরিকা ইসরায়েলের ট্র্যাপে পড়ে গেছে। কিছু বিশ্লেষক বলছেন যে নেতানিয়াহু এবার ইরানে ব্যর্থ হওয়ার কারণে বা ট্রাম্প তার পাশে না দাঁড়ালে তিনি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাবার মিশনে নামবেন। এটি নেতানিয়াহুর পরবর্তী ধাপ হবে। কিভাবে নামাবেন, কি করবেন সেটি হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। তো ট্রাম্প এই যুদ্ধ থেকে তিনি ফিরে যাচ্ছেন। আপাতত এটুকু মনে হচ্ছে যদি না কোনো পাগলামি করেন আর। আসেন ২ নম্বর খবরে। শাহবাজ শরীফের ঘোষণাটি আসছে ২৪ ঘন্টার মধ্যে ২ দেশ একটি চুক্তিতে ফিরছে, ডিলে ফিরছে এবং ইরানের গণমাধ্যমগুলো এই ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে। আমি আজকে বিকেল ৩ টার লাইভে এই বিষয়গুলো ডিটেইল আপনাদের বলেছি। যারা দেখেননি দেখে নেবেন। আরো অনেক তথ্য পাবেন বিকেল ৩ টার লাইভে। তো এখন যে বিষয়টি তৈরি হচ্ছে সেটি হলো আগামী ২৪ ঘন্টার মধ্যে যে ডিলটি তৈরি হচ্ছে বা ডিলটি হতে যাচ্ছে, পাকিস্তান যেটার স্বীকৃতি দিয়েছে। এটার পেছনে নেপথ্যে ছিল তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, পাকিস্তান। বলা হচ্ছে ইরানের ২য়, ৩য় দফায় যখন আমেরিকা আক্রমণের চেষ্টা করেছিল, তখন গালফ রাষ্ট্রের বেশ কয়েকটি দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করেনি এবং তাদের দেশের ঘাঁটি বা মাটি বা আকাশ ব্যবহারের অনুমতি দেয়নি। সেই দেশগুলো হলো সৌদি আরব, কাতার, আরব আমিরাত। যেহেতু আরব আমিরাত ইরানের হাতে শক্ত মার খেয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মোসাদ প্রধান এবং সেনাপ্রধান ইয়াল জামি সহ অনেকেই গোপনে আরব আমিরাতে এসছে। এই খবরটি আবার আরব আমিরাত ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর ফ্লাশ করে দিয়েছে। দেখেন বিষয়টা কি?
গোপনে আরব আমিরাতে এসছেন নেতানিয়াহু, তার গোয়েন্দা প্রধান এবং সেনাপ্রধান। যখন নেতানিয়াহু ব্যর্থ হলেন আরবদেরকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাবার ব্যাপারে, যখন আমেরিকা এবং ইসরায়েল শত চেষ্টা করে ব্যর্থ হলো, যখন মুসলিম রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামলো না, তখন ইরানের মার খাওয়াবার জন্য, মানে ইরানের হাতে ওদেরকে মার খাওয়ানোর জন্য হঠাৎ করে নেতানিয়াহুর অফিস, প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হলো যে, খবর আসলো গণমাধ্যমগুলোতে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, মোসাদ প্রধান এবং সেনাপ্রধান গোপনে আরব আমিরাত সফর করেছেন। যদিও পরবর্তী এই খবরটিকে নাকচ বা অস্বীকার করেছে আরব আমিরাত। কিন্তু আরব আমিরাত বুঝতে পেরেছে তাদেরকে যুদ্ধে নামাবার জন্য এই খেলাটি খেলেছে। তখন আরব আমিরাত বাধ্য হয়ে ইরানের সাথে গোপনে একটা ডিল করেছে যে, তোমাদের যে অর্থ $10 বিলিয়ন আমাদের দেশে ফ্রিজ হয়ে আছে, জব্দ হয়ে আছে, এটা ফেরত দেব। তোমাদের সাথে আমরা সামরিক বা গোয়েন্দা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বা এজেন্সিরা যেই কাজগুলো করে, আমরা একটা শেয়ারিং করব, চুক্তি করব যে আমরা একে অপরের গোয়েন্দা তথ্য আদান-প্রদান করব। আরো কিছু বিষয়, বাণিজ্যিক কিছু বিষয় আসবে। ইরান এটাকে লুফে নিল, বলল ওকে। কারণ ইরানের এই মুহূর্তে অর্থের প্রয়োজন। আবার মুসলিম দেশগুলোকে শত্রু বানিয়ে ইরানের লাভ নাই। সে যেহেতু মোড়লগিরি করতে চায়, এই দেশগুলোকে তার কন্ট্রোলে রাখা জরুরি। ইরান রাজি হলো, আরব আমিরাত ভেতরে ইরানকে বলল, আমরা আর আমাদের ঘাঁটি ব্যবহার করতেও দেব না, আক্রমণ করব না, বিশ্বাস রাখো। দেন তারপর ইরান আরব আমিরাতে আক্রমণ বন্ধ করে দিল। সৌদি আরবে আক্রমণ করল না, কাতারে করল না। ৩ টি দেশ আবার আমেরিকার চাপে পড়ল, আমেরিকাকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল। কারা? বাহরাইন, জর্ডান, কুয়েত। ইরান এদেরকে শক্ত মাইর দিল। ট্রাম্প যখন বুঝলেন যে ৩ টি দেশের ভেতর থেকেও চাপ আসছে ট্রাম্পের উপর, এরাও বলছে যে আর আমাদের কত মাইর খাওয়াবো, আমাদের বাকি মিত্ররা মুসলিম রাষ্ট্রগুলো তো সরে গেল। ট্রাম্প, তোমরা আমাদেরকে আর শেষ কইরো না। বাহরাইন বলল, জর্ডান বলল, কুয়েত বলল। ট্রাম্প বুঝলেন যে এই উপসাগরীয় অঞ্চল থেকে তিনি আর সহজে যুদ্ধ করে সুবিধা আদায় করতে পারবেন না। কারণ এই দেশগুলো ইরানে আক্রমণের ব্যাপারে আর তাকে সহযোগিতা করবে না। ইউরোপের মিত্ররা আসেনি, ন্যাটো আসেনি। এক ইসরায়েলকে নিয়ে এই যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। ট্রাম্পকে এখানে উইন-উইন সিচুয়েশন এ বিদায় নেয়ার জন্য এখন ডিলের বিকল্প কিছু নাই। খুব সহজ হিসেব বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো এখন এই বিষয়টি নিয়ে যা হচ্ছে, বাকি মুসলিম রাষ্ট্রগুলো, এরদোয়ানের তুরস্ক বা মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি, আ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিজেড, এরা সবাই বলল যে, "না, একটা ডিল করেন।" আর না, হইছে, যথেষ্ট হইছে। কারণ ইরান তার ক্ষতি মেনে নিবে, কিন্তু ইরান বাকিদের ক্ষতি করে তামা করে ফেলবে। ইরান এই মুহূর্তে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা কি? তুমি আমাকে মারো, মারো। কিন্তু আমি বাকিদের নিয়ে মরবো, একা মরবো না। ওদের কথা হলো যে ইরানের সাথে আমরাও মরে যাবো। এই সুন্দর পৃথিবী সাজিয়েছি আমরা তেল বিক্রি করে, এটা হয়? যাক, শেষ পর্যন্ত ট্রাম্প বাধ্য হলেন ডিল করতে। ডিলের রাতেও ট্রাম্প শেষ ট্রাইটা করছিলেন তার কমান্ডো নামিয়ে ইরানের নিউক্লিয়ার চুরির। আজ দুপুর ৩টা যে লাইভটা করছি সেখানে অনেক দুর্দান্ত খবরগুলি পাবেন। যারা মিস করছেন দেখবেন। ইরানের ভেতরে ঢুকে একটা বড় অপারেশন করে নিউক্লিয়ার লুট করার যে পরিকল্পনা করেছিল ইরানি বাহিনীর চালে পড়ে, সেটা ব্যর্থ হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প ফাইনালি চুক্তি করতে রাজি হয়ে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা হয়তোবা ধারণা করছি যুদ্ধ বন্ধ হবে। এরই মধ্যে ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে জুলাই মাসের ২য় সপ্তাহে আলী খামেনির জানাজার প্রোগ্রাম শুরু হবে। ৩-৪ দিন টানা সিরিজ প্রোগ্রাম হবে। ৬, ৭, ৮, ৯ এইভাবে সিরিজ প্রোগ্রাম হবে এবং তার জন্মস্থানে তাকে দাফন করা হবে। পাশাপাশি ইরান আগামী কয়েক ঘন্টার মধ্যে যে বার্তাগুলো দিচ্ছে, ইরান এখন পুরো পৃথিবীর সাথে তার সম্পর্ক বিল্ড আপ এ নজর দেবে। যারা এতদিন ইরানের শত্রু ছিল তারা এখন বন্ধু হবে। তেল বিক্রি বাধা থাকবে না। হরমুজে টোল আদায় বাধা থাকবে না। ইরান তার জব্দকৃত অর্থ ফেরত পেতে যাচ্ছে। ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল আর থাকবে না। ইরানের মিত্র হিজবুল্লাহর উপর আক্রমণ বন্ধ করতে হবে। এই ধারাবাহিকতা, ইরান যে শর্তগুলো দিয়েছে এগুলো মেনে নিতে হবে এবং ইউরেনিয়াম ইরানেই থাকবে। আর কোথাও দিতে হবে না, ইউরেনিয়াম ইরানেই থাকবে। বাট এটা IAEA এর নজরদারিতে থাকবে এবং ট্রাম্প বলছে এটা যেই ৬০% করা হয়েছে এটাকে আরো নিচে নামাইতে। ইরান মোটামুটি অফিসিয়ালি তারা সিগন্যাল দিছে যে আমরা নিউক্লিয়ার বানাবো না, টেনশন নিও না। ওকে, ফাইন।
তুমি আমার বাকি শর্ত মানো। এখন ইরান যদি নিউক্লিয়ার বানায় সেটা তো আর প্রকাশ্যে বানাবে না, ১। আর যদি ইরান বানায় থাকে সেটা তো আর আমেরিকাকে দেখাবে না। এই কদিনে যা বানাইছে মাটির নিচে তো স্টোরেজ করে রেখে দিছে। এখন IAEA এসে দেখবে কি ইরানের পাওয়ার প্ল্যান্ট, তাই তো? ইরান যে গত ৩ মাস বা ১০০ দিন ধরে লড়াইয়ের মধ্যে আছে, এই সময় কি ইরান কিছু করে নাই? যেটা করতে ১৫ দিন লাগে সেটা কি ইরান চুপ করে বসে আছে? হয়তো করে ফেলছে। এখন ইরান বলবে ওকে ফাইন। এইজন্য ইরান হয়তো ডিল দেরি করছে। আজকে কালকে করে দেরি করছে। তো এখন সেটা পরবর্তী সময় জানা যাবে। ইসরায়েল তো এভাবে আমেরিকার চোখ ফাঁকি দিয়ে নিউক্লিয়ার মালিক হয়ে গেছে। জন এফ কেনেডি যখন প্রেসিডেন্ট ওই সময়টায় ইসরায়েল আমেরিকার চোখ ফাঁকি দিয়ে পাওয়ার প্ল্যান্টের নামই নিউক্লিয়ার বোমা বানিয়েছে, অ্যাটম বোমা বানিয়েছে। তো এই মুহূর্তে এই হলো অবস্থা। এখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে ইরান ব্যাপক শোডাউন করবে, বড় প্রোগ্রাম করবে, পুরো পৃথিবীকে জানাবে। ইতিমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে দিয়েছেন আমাদের বিজয় হয়ে গেছে এবং ইরানি জাতি পরাজিত হয় না তার প্রমাণ রেখেছে এবং আসলেই তাই। পৃথিবীর প্রতিটি গণমাধ্যম বলছে যে ডিলের শর্তাবলী ইরানের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ড্রাম সরি ট্রাম্প, ড্রাম না ট্রাম্প? নামটা কোনটা? ড্রাম না ট্রাম্প? আপনারা কমেন্ট করেন তো ড্রাম নাকি ট্রাম্প? তো তিনি মোটামুটি এখন ইসরায়েলকে শাসাচ্ছেন যে আর তুমি নাইমো না মাঠে। আর যদি তুমি নামো একা, তোমাকে আর আমেরিকা সাহায্য করবে না। আমি চাই ইসরায়েল নামুক। ইসরায়েল নামুক। আমেরিকাবিহীন যদি ইসরায়েল আসে, আমি আপনাদেরকে আরেকটি ভবিষ্যৎবাণী করি। আমেরিকাবিহীন যদি ইসরায়েল এই যুদ্ধে নামে ইরানের বিরুদ্ধে, পুরো মুসলিম রাষ্ট্র এক হয়ে যাবে। নেতানিয়াহুর ঘাড় মটকে দেবে। কনফার্ম থাকেন। কারণ আরবের দেশগুলো বা আশপাশের মুসলিম রাষ্ট্রগুলো পাকিস্তান, তুরস্ক, মিশর এরা কিন্তু আমেরিকার ভয়ে আসে না। কারণ আমেরিকা তো মোড়ল, এদের ওস্তাদ। এদের হাতে এই ছোট, ছোট মুসলিম দেশগুলো দরিদ্র মুসলিম দেশের প্রাণ। কিন্তু আমেরিকা যদি না আসে আর আমেরিকা যদি একটু ইঙ্গিত দেয় যে এটা শিক্ষা দিয়ে দেখ ইরান। দেখবেন যে গালফ-টালফ সব এক হয়ে গোপনে, গোপনে ইরানকে সাহায্য করছে। কিন্তু সাহায্য করবে না ২ টো রাষ্ট্র, চীন আর রাশিয়া। চীন আর রাশিয়ার সাথে ইসরায়েলের বড় মাপের বাণিজ্য আছে। কারণ এই ২ টো রাষ্ট্রের টার্গেট ইসরায়েল নয়, এই ২ টো রাষ্ট্রের টার্গেট হলো আমেরিকা। তো এখন এই পরিবেশে আমরা আজকে এটুকু বলতে পারি যে পৃথিবী একটা ভালো খবর পাচ্ছে। আর সেই খবরটি হলো শান্তির দিকে হাঁটছে যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলো। কিন্তু কখন ইসরায়েল ফ্রন্টে নেমে আবার ভেজাল বাজায়, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, থাকতেই পারে। এক দর্শক প্রশ্ন করছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে খবর দিয়েন। হ্যাঁ, ইরানের খবরটা যদি আজকালকের মধ্যে একটু নেমে আসে, আমরা বাংলাদেশের বিষয়ে আগামীকাল পরশু থেকে আবার খবর দেওয়ার চেষ্টা শুরু করব। বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন সাম্প্রতিক আমাকে ফোন করেছিলেন এক বড় ভাই। ৮ দিন কেন বন্ধ হলো? আমাকে অনেকে বলছে এটা নিয়ে কথা বলতে। গরিবের হাসপাতাল বলে খ্যাত ৮ দিন। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে রোগী মারা যায়নি? অব্যবস্থাপনা নেই? একটা রাষ্ট্রে সরকারের ১০০ দিনে ৬০০ মানুষ মারা গেছে। এখন কি আমরা সরকারের লাইসেন্স বাদ দিয়ে দিব? সরকারকে বলব যে ৬০০ মানুষের প্রাণ গেছে, আপনি সরে যান? আমি বুঝি না। যদি দুর্নীতি হয়, যদি কোনো সমস্যা হয় সেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ব্যবস্থায় আনতে হবে। একটা প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম বন্ধ করে দেয়া কতটুকু উচিত? নাকি আদ-দ্বীন নামটা সমস্যা আছে, যেমন ইসলামী ব্যাংকের সমস্যাটা আছে। যা কিছু আওয়ামী লীগ পারেনি তা বিএনপিও পারবে না। আওয়ামী লীগ ১৫.৫ বছর যা কিছু করেছে তার প্রথম ৫-১০ বছরে করেনি, শেষের দিকে এসে করেছে। কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ ভুল লাইনে পা রাখছে। আশা করি আমার তারেক রহমানের প্রতি আস্থা আছে। তিনি লাইন ঠিক করে ফেলবেন। যদি ঠিক না করেন, বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা। দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কেন ইরানের সেনাবাহিনী হঠাৎ করে তাদের চূড়ান্ত বিজয়ের হুঙ্কার দিচ্ছে এবং সেই বিজয়ের শোরগোল কিভাবে পুরো বিশ্ব শুনতে পাবে বলে তারা দাবি করছে। আমরা জানব আমেরিকা এবং ইরানের মধ্যে হতে চলা একটা ঐতিহাসিক চুক্তির 14 দফার ড্রাফট, যেখানে ইরানের স্বার্থের এমন সব শর্ত রয়েছে যা শুনে আপনি চমকে যাবেন। আমরা বিশ্লেষণ করব আমেরিকার সেই সিনিয়র অফিশিয়ালের দাবি, যেখানে বলা হচ্ছে ইরানের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল নাকি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
আর সবশেষে আমরা কথা বলবো সেই হিপোক্রেসি নিয়ে, যেখানে একদিকে আমেরিকা শান্তির কথা বলছে আর ঠিক অন্যদিকে আজ দুপুরেই ইসরায়েল লেবাননের উপর একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক, আজ 13ই জুন 2026, বিশ্ব রাজনীতির এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা সকলে। শুরুতেই চলুন নজর দেওয়া যাক আজ 13ই জুনের দুপুরে ইরান থেকে আসা একটা অত্যন্ত কনফিডেন্ট এবং আগ্রাসী বার্তার দিকে। ইরানের আর্মি প্রকাশ্যে দাবি করেছে আজ যে এই দীর্ঘ এবং ক্লান্তিকর সংঘাতের চূড়ান্ত ফলাফল শেষ পর্যন্ত ইরানের পক্ষেই থাকবে। ইরানি ফোর্সের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে বিশ্ব খুব শীঘ্রই ইরানের জয় এবং তাদের সামরিক ব্যবস্থার অভাবনীয় সাফল্যের প্রতিধ্বনি শুনতে পাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা ভেবেছিল ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের একের পর এক হত্যা করলে হয়তো ইরানের চেন অফ কমান্ড ভেঙে পড়বে, তাদের লড়াই করার মানসিকতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তব ময়দানে আমরা দেখলাম ঠিক তার উল্টো চিত্র। জেনারেল আবদুল্লাহি খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলেছেন। তিনি বলেছেন তাদের যে কমান্ডাররা শহীদ হয়েছেন তারা যাওয়ার আগে এমন এক বিশাল অভিজ্ঞতা, জ্ঞান এবং নিশ্ছিদ্র সামরিক পরিকল্পনার ব্লুপ্রিন্ট রেখে গেছেন, যা ইরানের নূতন প্রজন্মের কমান্ডারদের প্রতিনিয়ত এখন পথ দেখাচ্ছে। অর্থাৎ কি বুঝলেন? অর্থাৎ লিডারশিপের কোনো শূন্যতা সেখানে তৈরিই হয়নি। ইরানের মিলিটারি লিডারশিপ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এটা প্রমাণ করতে চাইছে যে পর্দার আড়ালে আমেরিকার সাথে তাদের যতই কূটনৈতিক আলোচনা চলুক না কেন, সামরিক দিক থেকে তারা এক চুলও ছাড় দিতে রাজি নয়। তাদের আঙুল এখনও ট্রিগারেই আছে। দেখুন, এই বক্তব্যটা আসলে পশ্চিমাদের জন্য একটা মনস্তাত্ত্বিক চাপ, যাতে তারা টেবিলের আলোচনায় নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার আগে দুবার ভাবে। এবার আসুন ডিপ্লোম্যাটিক ফ্রন্টে, মানে আসল কূটনীতির জায়গায় কি ঘটছে সেটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দর্শক, সামরিক খবরের বাইরে জিওপলিটিক্সের সবচেয়ে বড় খবরটি হলো আমেরিকা এবং ইরান একটি চুক্তির একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে এই বড় চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেখুন, এই পুরো সংঘাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে কেউই পুরোপুরি জেতেনি, আবার কেউই পুরোপুরি হারেনি। কিন্তু জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ইরান আমেরিকার মতো একটা গ্লোবাল সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে যেভাবে লড়াইটা ধরে রেখেছে, এটা পুরো পৃথিবীতে ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আমেরিকার সেই সুপার পাওয়ার ইমেজ, যেটা সেই ইমেজে বড় ধরনের ফাটল ধরেছে, কারণ তারা চাইলেও ইরানকে সামরিকভাবে নতজানু করতে পারেনি এখনো পর্যন্ত। আজ 13ই জুনের এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন আমেরিকার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU স্বাক্ষরের বিষয়টি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি। আরাগাচি স্পষ্ট করেছেন যে ড্রাফট এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এটা ফাইনাল হতে পারে। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে চূড়ান্ত স্বাক্ষর না হওয়া পর্যন্ত সব কিছু নিয়ে যেন অতিরিক্ত জল্পনা কল্পনা না করা হয়। দেখুন, এই চুক্তিটি মূলত দুটি পর্যায়ে এগোবে। প্রথম ধাপে চেষ্টা করা হবে পুরো অঞ্চলের সংঘাত বন্ধ করার, আর দ্বিতীয় ধাপে গিয়ে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সহ অন্যান্য বড় বিষয়গুলো নিয়ে দর কষাকষি শুরু হবে। দর্শক, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো যতক্ষণ না কাগজে দুই পক্ষের শিলমোহর পড়ছে ততক্ষণ এই যুদ্ধ পুরোপুরি শেষ এমনটা ভাবা বোকামি হবে। এই চুক্তিতে আসলে ইরানের লাভ কি হতে যাচ্ছে তা নিয়ে আজ 13ই জুনের সকালে ইরানের মেহের নিউজ এজেন্সিতে একটা এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়।
এই রিপোর্ট অনুযায়ী আলোচনা প্রক্রিয়ার সাথে যুক্ত একটি সোর্স সেই 14 দফার MOU ড্রাফটের বিস্তারিত ফাঁস করেছে। প্রথম এবং প্রধান শর্ত হলো পুরো অঞ্চলে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যার মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত, আমেরিকা প্রতিশ্রুতি দেবে যে তারা ইরানের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করবে। আর সবচেয়ে বড় গেম চেঞ্জিং দাবিটা হলো আগামী 30 দিনের মধ্যে সমুদ্রপথে ইরানের উপরে থাকা সমস্ত অবরোধ তুলে নিতে হবে। শুধু তাই নয়, ওই একই 30 দিনের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে ফিরিয়ে দিয়ে তা পুনরায় খুলে দিতে হবে। এর পাশাপাশি দর্শক, আমেরিকা তাদের সামরিক বহর ইরানের আশপাশ থেকে সরিয়ে নেবে। এবার আপনি একটু নিউট্রাল জায়গা থেকে ভাবুন, স্টেট অফ হরমুজ সেটা পশ্চিমা বিশ্ব এত সহজে ইরানের হাতে ছেড়ে দেবে? এটা হজম করা বেশ কঠিন। তবে ইরানের কৌশল হলো দর কষাকষির টেবিলে এমন হাই প্রোফাইল দাবি রাখা যাতে অন্তত স্যাংশন তোলার মতো বিষয়গুলো সহজেই আদায় করা যায়। এই ড্রাফটে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্রিজ হয়ে থাকা ইরানি ফান্ড খুলে দেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনরায় দাঁড় করানোর জন্য অন্তত $300 বিলিয়ন একটা পুনর্গঠন প্ল্যান পেশ করার কথা বলা হয়েছে। এর মানে হলো সংঘাতের ফলে ইরানের যে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে তারা এখন তার কড়ায় গণ্ডায় হিসাব মেলাতে চাইছে। চুক্তির পরের 60 দিনের মধ্যে আরও একটা চূড়ান্ত আলোচনা হবে, যেখানে ইরানের ফ্রিজ থাকা $24 বিলিয়ন রিলিজ করা হবে এবং এর অর্ধেক টাকা আলোচনা শুরুর আগেই ইরানকে বুঝিয়ে দিতে হবে। এখানে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে হতাশার এবং ইরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়ের জায়গাটি হলো এই পুরো আলোচনায় ইরানের নিজস্ব মিসাইল প্রোগ্রাম বিষয়টি সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। অর্থাৎ আমেরিকা চাইলেও এই চুক্তির মাধ্যমে ইরানের সামরিক শক্তিকে রুখে দিতে পারছে না। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগেই সতর্ক করেছেন যে এই ড্রাফটের উপর দেশের ভিতরে এখনো চূড়ান্ত পর্যালোচনা বাকি আছে, তাই এগুলো এখন শর্ত হিসেবেই টেবিলে আছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা এই চুক্তি থেকে কি চাইছে? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে এক গ্লাস জলও দেয় না। আজ 13ই জুন একজন সিনিয়র মার্কিন অফিসিয়ালের কথায় আমেরিকার আসল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে এই চুক্তির মূল লক্ষ্যই হলো ইরানের কাছে থাকা হাইলি এনরিচ ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব, সেটাকে যে কোনো মূল্যে আমেরিকান বা আন্তর্জাতিক কন্ট্রোলে নিয়ে আসা। আমেরিকার প্ল্যান হলো প্রথমে এই ম্যাটেরিয়ালকে ইরানের ভিতরেই নিষ্ক্রিয় করা হবে এবং তারপর সেটাকে সম্পূর্ণভাবে ইরানের বাইরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আমেরিকা ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার থ্রেশহোল্ড কান্ট্রি হিসাবে দেখতে রাজি নয়। ওই মার্কিন কর্মকর্তা এটাও দাবি করেছেন যে লেবাননের বিষয়টি এই চুক্তির আওতাভুক্ত থাকলেও ইসরায়েল তার নিজের পছন্দ মতো সময়ে এবং জায়গায় জবাবি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখবে। দর্শক, এখানেই লুকিয়ে আছে পশ্চিমাদের আসল হিপোক্রেসি। একদিকে তারা পুরো অঞ্চলে যুদ্ধ থামানোর জন্য ইরানের সাথে চুক্তির কথা বলছে, আবার আপনি দেখুন অন্যদিকে ইসরায়েলকে হামলা চালিয়ে যাওয়ার জন্য একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে। ওই আমেরিকান অফিসিয়াল আরও দাবি করেছেন যে স্টেট অফ হরমুজের উপর ইরানের আগের মতো সেই একচ্ছত্র আধিপত্য এখন আর নেই, যার কারণে আমেরিকা এখন আলোচনার টেবিলের সুবিধাজনক অবস্থায় আছে। তিনি আর কি বলেছেন, তিনি এও বলেন যে এই চুক্তি হওয়ার সম্ভাবনা 80 থেকে 85%। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আজ দাবি করেছেন যে শান্তি চুক্তির চূড়ান্ত ড্রাফট প্রস্তুত। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আরেকটি দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী দিনে চুক্তির দস্তখত দূর থেকেও হতে পারে, মানে চুক্তি যেখানেই হোক
ইরানিরা নিজেদের দেশে বসেই সই করবে। এর কারণ সম্ভবত নিরাপত্তার অভাব বা পশ্চিমা বিশ্বের প্রতি তাদের চরম আস্থাহীনতা। আরাগাজি আরও একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে ইরানের এনরিচ ইউরেনিয়ামের পরিমাণ কমানো হলেও সেটা ইরানের ভিতরেই থাকবে, কোনোভাবেই দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ আমেরিকার ওই সিনিয়র অফিসিয়ালের দাবির সাথে ইরানের বক্তব্যের সরাসরি সংঘাত রয়েছে। আর এই কারণেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এখনো অনেকগুলো জটিল গিট খোলা বাকি। এখন সবশেষে আমরা আসবো মাঠ পর্যায়ের সবচেয়ে বাস্তব চিত্রটিতে, যা এই সমস্ত চুক্তিকে এক মুহূর্তে অর্থহীন করে দিতে পারে। একদিকে যখন কাগজে কলমে লেবানন যুদ্ধ থামানো এবং সিজফায়ারের শর্ত নিয়ে বড় বড় কথা হচ্ছে, ঠিক তখনই বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্য যে সম্পূর্ণ ভিন্ন তা আজ দুপুরে প্রমাণ হয়ে গেছে। আজ 13ই জুন দুপুর ঠিক 1টার দিকে একটা অত্যন্ত উদ্বেগজনক খবর সামনে আসে। ইসরায়েলি সেনাবাহিনী সাউথ লেবানন এবং তার আশপাশের প্রায় 20টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা খালি করার জন্য কড়া ওয়ার্নিং দিয়েছে। ইসরায়েলি ফোর্সের সোজা কথা, তারা এই এলাকাগুলোতে খুব শীঘ্রই বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালাতে যাচ্ছে। এখন আপনি এবার একটু লজিক্যালি চিন্তা করুন দর্শক, যখন আজ 13ই জুনের সকালেও ড্রাফটের কথা বলা হচ্ছে, লেবানন ফ্রন্টকে শান্ত করার শর্ত নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে দর কষাকষি চলছে, ঠিক সেই দিনেই দুপুর 1টায় ইসরায়েল লেবাননে নতুন করে যুদ্ধের ওয়ার্নিং দিচ্ছে। তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমেরিকার সাথে ইরানের কোনো চুক্তি হলেও ইসরায়েল সেটা মানতে বাধ্য নয়, অথবা আমেরিকা নিজেই ইসরায়েলকে এই ডবল গেম খেলার সুযোগ করে দিচ্ছে। তাহলে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল প্রশ্নটি হলো, যদি লেবাননে ইসরায়েলি বোমারু বিমানগুলো আবার আগুন ঝরাতে শুরু করে, তাহলে আমেরিকা ও ইরানের এই 14 দফার শান্তি চুক্তির ভবিষ্যৎ কি হবে? লেবাননের এই ধ্বংসযজ্ঞ কি ইরান মুখ বুজে সহ্য করবে, নাকি পুরো মিডল ইস্ট আবার একটা নতুন যুদ্ধের দিকে ঝাঁপ দেবে? দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, যে জিওপলিটিক্সের ময়দানে যা দেখা যায়, আসল খেলাটা তার চেয়েও অনেক বেশি জটিল। কাগজের চুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো মাঠের সামরিক বাস্তবতা। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা আর ইরানের এই চুক্তি কি সত্যি আলোর মুখ দেখবে, নাকি ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে এই পুরো শান্তি প্রক্রিয়াকে আবারও খাদের কিনারায় ঠেলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই এই প্রতিবেদন শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন।